কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট, কলঙ্কজনক মন্তব্য তারেক রহমানের। ভোট গণনা ইস্যুতে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ। গণভোটে হ্যায়ের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জামায়াতের আমিরের। নির্বাচিত হলে মাস্টার্স পর্যন্ত নারীরা পড়বে সরকারি খরচে। এখনো গণভোট নিয়ে স্পষ্ট ধারণা নেই অধিকাংশ ভোটারদের। বিভ্রান্তি এড়াতে জোর প্রচারের তাগিদ। সাতক্ষীরার 4 আসনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের প্রার্থী ভোটারদের মন গলাতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তৃতীয় দিনের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। আন্দোলনের প্রধান সমন্বয়কারী সহ 15 জনকে পায়রা ও মোংলা বন্দরে বদলি। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। আর শুরুতেই জানাবো আসন্ন সংসদ নির্বাচনের খবর নিয়ে আমাদের আয়োজন ভোটের মাঠে বাংলাদেশ। সাতক্ষীরা 4 আসনে বইছে নির্বাচনী হাওয়া। পর্যটনের আকর্ষণের কারণে সুন্দরবন ঘেরা এই আসনে রয়েছে আলাদা গুরুত্ব। সাধারণ ভোটারদের দাবি, উপকূলীয় সম্পদ ও পর্যটনকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়নের জন্য যারা কাজ করবেন তারাই হবেন আগামী দিনের সংসদ সদস্য, বলছেন ভোটাররা। সুন্দরবন ঘেঁষা শ্যামনগর উপজেলার 12টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা 4 আসন। এখানে সম্ভাবনা যেমন আছে তেমনি শঙ্কাও। চিংড়ি ও কাঁকড়া উৎপাদন, মধু আহরণ আর পর্যটনের জন্য বিপুল সম্ভাবনার ক্ষেত্র শ্যামনগর। তবে ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে ব্যাপক ক্ষতির ইতিহাসও আছে। এখানে টেকসই বেড়িবাঁধের অভাব আর লবণাক্ততা চরম ভোগান্তির কারণ। চিংড়ি প্রক্রিয়াজাতকরণের কারখানাও প্রয়োজন। এসবের সমাধান চান ভোটাররা। আমাদের এই পর্যটক এলাকাগুলো যে পর্যটক ঘোষণা করবে, পর্যটকের পাশে থাকবে, পর্যটক নিয়ে আকর্ষণীয়তা দেখাবে, আমরা তাকেই ভোট দেবার। চিংড়ির হ্যাচারি বা কাঁকড়ার প্রসেসিংয়ের কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমরা সুন্দরবনে যে কাঁকড়া ধরার বা চিংড়ি মাছ ধরি বা গলদা ধরি, এইগুলো আমরা সুন্দর একটা দামে, ভালো দামে আমরা বিক্রি করতে পারতাম। এই অঞ্চলে পর্যটন এলাকা ঘোষণা দেওয়া হয়েছে সরকারিভাবে, কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো বাস্তবায়িত আমরা দেখতে পাইনি। সাতক্ষীরা 4 আসনে ইসলামী আন্দোলনের HM মিজানুর রহমান, জাতীয় পার্টির আব্দুর রশিদ আর স্বতন্ত্র আরও 2 প্রার্থী আছেন। তবে মূল লড়াই হবে বিএনপির মনিরুজ্জামান ও জামায়াতের গাজী নজরুল ইসলামের মধ্যে। তাদের প্রতিশ্রুতি ও সমস্যা আর সম্ভাবনা ঘিরে। এখানে ট্রেন লাইনের বিষয়টাও অলরেডি একদিকে পাশ হয়ে আছে, সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। সব কিছু মিলে এই কাজগুলো যদি আমি নির্বাচিত হলে আগামী 3, 4, 5 বছরের মধ্যে সম্পন্ন করতে পারি, সুন্দরবন এবং শ্যামনগর হতে পারে আগামী দিনে সাতক্ষীরার ট্যুরিজম, ইন্টারন্যাশনাল একটা ট্যুরিজম হাব হতে পারে। এটা এখানে বান ভাসিতে প্রায় প্রতি বছর এটা ভাসে। এই কয়টা ইউনিয়নে বেড়িবাঁধ, পর্যাপ্ত উঁচু বেড়িবাঁধ দেওয়া দরকার। কারণ এখানে বেড়িবাঁধ যেটা আছে 1962 সালের প্রোগ্রামে তৈরি করা, তখন জলবায়ুর অবস্থা যা ছিল এখন তার চেয়ে জলবায়ু অনেক আপ ডাউন করে। এই আসনে ভোটার 2,95,000 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জাতীয় সংসদ নির্বাচনের আরও খবর জানাবেন সহকর্মী রাকিব আহমেদ। রাকিব, আমরা যেটি দেখছি যে সাতক্ষীরার যে 4টি আসন রয়েছে সেখানে উপকূলীয় সম্পদ, কৃষি এবং পর্যটনকে কাজে লাগিয়ে, বিশেষ করে যদি আমরা সাতক্ষীরা 4 আসনটিতে দেখি, সেখানে সুন্দরবন রয়েছে এবং এটিকে ঘিরে কিন্তু একটি পর্যটন বলয় তৈরি হয়েছে। সেটিকে কাজে লাগিয়ে যারা আসলে অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে, কর্মসংস্থান করতে পারবে, তাদেরকেই ভোটাররা এবার চাচ্ছেন। আপনি কি দেখছেন? নিশ্চয়ই আরও বিস্তারিত আমাদের জানাতে পারবেন। এমন প্রার্থী কি এখন পর্যন্ত তারা প্রতিশ্রুতি দিতে পারছেন কিনা, নাকি শুধু প্রতিশ্রুতিতেই আটকে আছেন? দায়বদ্ধতা বলে যে একটা কথা আছে, সেটি প্রমাণ করতে পারছেন কিনা? সিমি, আপনি ঠিকই বলেছেন। আসলে নির্বাচন আসলে এই প্রতিশ্রুতির ফুলঝুরি হয়। এখনও প্রার্থীরা সেরকম প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে আসলে ভোটের মাঠেই দেখা যাবে যে নির্বাচনের পর আসলে জয়ী হয়ে আসার পর তারা প্রতিশ্রুতি কতটা রক্ষা করতে পারছেন। আপনি ঠিকই বলেছেন। আজকে আমরা সুন্দরবনের কোলঘেঁষা উপকূলীয় জেলা সাতক্ষীরা সম্পর্কে জানবো এবং এই সাতক্ষীরা জেলার যে 4টি আসন আছে সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এই সাতক্ষীরা মূলত চিংড়ি এবং কাঁকড়া উৎপাদন, মধু আহরণ এবং পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে এখানে। তবে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং লবণাক্ততা অর্থাৎ সুপেয় পানির অভাব রয়েছে এবং চিংড়ি প্রক্রিয়াজাতকরণে যে কারখানা, সেটির কিন্তু এখানে অভাব রয়েছে। এগুলো কিন্তু এবার ভোটের মাঠে একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বা আলোচনায় আছে। এই মুহূর্তে যে 4টি আসন সাতক্ষীরা রয়েছে সেটি সম্পর্কে আমার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আপনাদের এক নজরে জানিয়ে দিতে চাই। এই সম্পর্কে
সাতক্ষীরা ১ আসন, যেখানে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ জন রয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপির হাবিবুল ইসলাম এবং জামায়াতে ইসলামের মোহাম্মদ ইজ্জাতুল্লাহর মধ্যে। এখানে মোট ভোটার রয়েছে ৪,৯২,১৯৮ জন, যেখানে ১৬৮টি ভোট কেন্দ্র রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে কিন্তু ৫০টি। এই হচ্ছে মোটামুটি সাতক্ষীরা ১ আসনের মৌলিক তথ্যগুলো। আমরা একটু সাতক্ষীরা ২ আসনে যেতে চাই। সাতক্ষীরা ২ আসনের দিকে যদি আমরা নজর দিই, দেখতে পারবো সেখানেও রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ জন এবং এখানেও কিন্তু আসলে বড় দুটি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে, যেখানে আব্দুর রউফ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির পক্ষ থেকে এবং মুহাদ্দিস আব্দুল খালেক, যিনি জামাত ইসলামের হয়ে দাঁড়িয়েছেন ভোটে। এখানে মোট ভোটার রয়েছেন ৫,৩০,৫৮১ জন এবং এখানে ভোট কেন্দ্র ১৮০টি, যেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৬০টি। এ পর্যায়ে আমরা সাতক্ষীরা ৩ আসনটিকে এবার একটু এক নজরে দেখে নিব। সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৬ জন, যার মধ্যে আছেন কাজী আলাউদ্দিন বিএনপির থেকে দাঁড়িয়েছেন এবং হাফেজ রবিউল বাশার, যিনি জামায়াতে ইসলামের পক্ষ থেকে দাঁড়িয়েছেন এবং আরেকজন কিন্তু রয়েছেন ডক্টর শহীদুল ইসলাম, তিনি স্বতন্ত্র ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন। তিনি কিন্তু আসলে বিএনপির বিদ্রোহ প্রার্থী হিসেবে তাকে ধরা যায়, যেটা বড় দল বিএনপির জন্য একটি মাথা ব্যথার কারণ হতে পারে আসলে। এখানে মোট ভোটার রয়েছে 4,98,224 জন, যেখানে ভোট কেন্দ্র আছে 165 এবং এখানেও কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 40টি। এবার আমরা একটু সর্বশেষ আসন সাতক্ষীরা ৪ আসন সম্পর্কে একটু জানবো এবং এক নজরে দেখে নিব এখানের মৌলিক তথ্যগুলো। সাতক্ষীরা ৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন এবং এখানে বড় দুটি দলের প্রার্থীদের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। মোহাম্মদ মনিরুজ্জামান দাঁড়িয়েছেন বিএনপির পক্ষ থেকে এবং গাজী নজরুল ইসলাম, যিনি জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দাঁড়িয়েছেন। এখানে ভোটার সংখ্যা কিছুটা কম অন্যান্য আসনের তুলনায়, 2,95,421 জন ভোটার রয়েছেন। ভোট কেন্দ্র সেই কারণেই কিছুটা কম, 96টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিন্তু এখানে 29টি রয়েছে। আমরা মোটামুটি একটা সামগ্রিক ধারণা পেলাম এই 4টি আসন সম্পর্কে। এখন আমরা ঠিক মাঠ পর্যায় থেকে আমরা জানবো যে সেখানে সহকর্মী আবুল কাশেমের থেকে আমরা বিস্তারিত তথ্য জানবো। আমরা সরাসরি চলে যাচ্ছি, মাঠে রয়েছেন আমাদের সহকর্মী। আপনি একটু জানাবেন যে আসলে সাতক্ষীরায় তো বরাবরই বড় দুটি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়, কিন্তু যদি আরেকটু স্পষ্ট করে বলি যে সেখানে একটু জামাতে অধ্যুষিত বা তাদের ভোট ব্যাংক বেশি রয়েছে বলেই জানা যায়। তো এবার তো একটু নতুন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, কি মনে হচ্ছে আসলে প্রতিদ্বন্দ্বিতা কাদের মধ্যে হতে পারে বা কারা আসলে জয়ের আভাস পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আসলে সাতক্ষীরার 4টি সংসদীয় আসনে 20 জন প্রার্থী তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। আসলে দ্বারে দ্বারে যাওয়া হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু ইউনিয়ন ভিত্তিক তারা বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছেন। এবং আমি যদি সাতক্ষীরা 1 আসন থেকে শুরু করি, আপনি যেটি বলছিলেন যে আসলে জামাত অধ্যুষিত, আমরা যদি সাতক্ষীরা 1 আসনের ডাটা বিশ্লেষণ করি তাহলে দেখব যে 4টা নিরপেক্ষ ভোটের মধ্যে সেখানে কিন্তু একবার জামাতের প্রার্থী জয়ী হয়েছে, 2বার আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে এবং একবার সেখানে বিএনপির প্রার্থী জয়ী হয়েছে। তো সেখানে বর্তমানে যে অবস্থা, আসলে দেখা গেছে যে আপনি এর আগেও আলোচনা করছিলেন যে ওখানে বিএনপি এবং জামাতের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাটা হবে এবং মানুষ কিন্তু আসলে দেখা গেছে যার ফেস ভ্যালু রয়েছে, যিনি উন্নয়নের জন্য অতীতে কাজ করেছেন এবং আগামীতে কাজ করবার মতো কমিটমেন্ট দিয়েছেন এবং জনগণ যাতে আস্থা রাখবে তাকেই জনগণ বেছে নেবে বলে সেখানে আশা করা হচ্ছে। আর সাতক্ষীরা 2 আসনে আসলে এখানে জামাত বরাবরই ভালো করেছে। 4টা সংসদীয় আসনের নির্বাচনে মাত্র একবার জাতীয় পার্টি নির্বাচিত হয়েছিল এবং 3বার সেখানে কিন্তু জামাত থেকে নির্বাচিত হয়েছে। তবে এখানে আসলে জামাতের যে প্রার্থী রয়েছেন তার অত্যন্ত তিনি শক্ত অবস্থানে রয়েছেন, তো তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এখানকার যে বিএনপির প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে। তবে নির্বাচনী বিশ্লেষকরা কিন্তু এখানে জামাতের শক্ত অবস্থানকে এগিয়ে রাখছেন। আর সাতক্ষীরা 3 আসনে যেটি সেখানে হচ্ছে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে, যে কারণে ভোট আসলে ত্রিমুখী ভাগে ভাগ হয়ে যাবে বলে নির্বাচনে যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে সেখানে মূলত জামাতের যিনি প্রার্থী তারও যেমন কর্মী সমর্থক রয়েছেন, পাশাপাশি বিএনপির সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যা কর্মী সমর্থক ছিলেন এবং পাশাপাশি যে জিনিসটা সেখানে ভোটের মাঠের যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হলো মূলত যে বিএনপির বিদ্রোহী প্রার্থী যাকে আমরা স্বতন্ত্র প্রার্থী বলছি, ডাক্তার শহীদুল আলম, তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য ছিলেন, যদিও সদ্য সপ্তাহখানেক আগে তাকে বহিষ্কার করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর কারণে। তার কিন্তু একটা মোটামুটি একটা ভোট ব্যাংক রয়েছে সংসদীয় আসনে, 3 সংসদীয় আসনে। তো সেখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নিশ্চিতভাবে বলা যায় যে জামাত একটা আলাদা অ্যাডভান্টেজ তো অবশ্যই নিবে। আর সাতক্ষীরা 4 আসনের কথা যেটি বলছিলাম, সেখানে কিন্তু আসলে প্রার্থীও কম, মাত্র 4 জন প্রার্থী। তার মধ্যে জামাতের যিনি ক্যান্ডিডেট রয়েছেন তিনি কিন্তু অতীতের 2বারের সংসদ সদস্য এবং বিএনপির যে প্রার্থী এবার এসেছেন তার ইমেজ ভালো, ক্লিন ইমেজের ব্যক্তি ডক্টর মনিরুজ্জামান তরুণ, তিনি
প্রার্থী এবং এই প্রথমবারের মতো তিনি ভোট করছেন। যদিও আমরা অতীতের ইলেকশনগুলোতে দেখেছি যে শ্যামনগরে বিশেষ করে সাতক্ষীরা 4 আসনে সেখানে জামাতের সংখ্যাধিক্যতা ছিল বেশি, 2 বার জামাত থেকে নির্বাচিত রয়েছে, তবে বড় 2 দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আশা করা হচ্ছে 4 আসনেও। একটু জানাবেন যে আসলে যেই জি আপনি শুনতে পাচ্ছেন আশা করি, আপনি একটু জানাবেন যে এখানে তো ঝুঁকিপূর্ণ কেন্দ্র বেশ কিছু রয়েছে, আসলে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন, সেগুলো যাতে নিরাপদে মানুষ ভোট দিতে পারে। আর আরেকটি বিষয় রয়েছে যে এখানে তো অতীতে আপনি বলছিলেন যে জামাতের একটা রয়েছে, নতুন প্রেক্ষাপটে আসলে প্রতিদ্বন্দ্বিতার আভাসই মিলছে, তো সব মিলে একটু বিস্তারিত একটু ছোট করে বলবেন যে এইবার নতুন এবং নিরপেক্ষ ভোটাররা এবং যারা তরুণ ভোটার এবং নতুন ভোটার হয়েছেন তারা আসলে কোন দিকে যাচ্ছেন বা কি আভাস পাওয়া যাচ্ছে? আসলে এটি তো সরাসরি বলা মুশকিল, তবে আমি তরুণ যে সমস্ত ভোটার রয়েছেন যারা এখান থেকে গতবার ভোটার হয়েছিলেন কিন্তু ভোট দিতে সেভাবে সমর্থ হননি, এইবার তারা অত্যন্ত অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে আসলে বাংলাদেশের যে অতীতের রাজনৈতিক দলগুলো আসলে যেন, আমি তাদের সঙ্গে কথা বলে যে জিনিসটা বুঝতে পেরেছি সেটি যেন তাদের জন্য আসলে দেখা গেছে যে বিশেষ করে বড় যে দুটো রাজনৈতিক দল, আওয়ামী লীগ যদিও এখন মাঠে নাই কিন্তু বিএনপির রাজনীতি তারা একাংশ পছন্দ করে, কিন্তু অনেকেই বিষয়টা এরকম ভাবে ভাবে যে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি যেভাবে হওয়া উচিত সেই রাজনীতির কথা যারা ভাবে, বাংলাদেশের সামগ্রিক একটি গণতান্ত্রিক কাঠামো যারা এনে দিতে পারবে তাদেরকেই পছন্দ করে। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আবুল কাশেম বিস্তারিত তথ্য আমাদের জানার জন্য। কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের প্রধানের আপত্তিকর পোস্ট কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, এই দলটি ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করে মেয়েদের ঘরে আটকে রাখতে চায়। ভোট গণনার ইস্যুতে একটি দল ছলচাতুরি করছে বলেও অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান। খুলনার জনসভায় যোগ দিতে সোমবার বেলা 12:30টায় জেলার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 22 বছর পর দলের চেয়ারম্যানকে দেখে উচ্ছ্বসিত হন অপেক্ষমান লাখো জনতা। তারেক রহমান এই এলাকার 14টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। বিএনপির প্রার্থীরা জনগণের হয়ে খুলনার স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন দলীয় প্রধানের কাছে। আগামী নির্বাচনে জয়ী হলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালুর পাশাপাশি খুলনার বেকার সমস্যা সহ নানা সংকট দূর করার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতের আমিরের টুইটারের কথা উল্লেখ করে বিএনপি প্রধান বলেন, নির্বাচনের আগেই এই দলের হাতে নারীরা অনিরাপদ। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে, নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? জামায়াতের আমিরের টুইটার হ্যাকিং এর দাবিকে মিথ্যাচার বলে দাবি করেন তারেক রহমান। যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল, কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে, অ্যাকাউন্ট হ্যাক হয়নি। অর্থাৎ কি দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জ্যান্তভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে। আগামী নির্বাচনের ভোট গণনায় দেরি হবে বলে একটি মহলের আগাম মন্তব্যের সমালোচনা করে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। মিথ্যা কথা তারা বলছে, এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী, এরা নিজেদের সাথে মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, হাজার লক্ষ কোটি মানুষের সামনে তারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মতের উপরে মিথ্যা কথা বলে,
এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না, এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না, এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না। এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য, এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য। খুলনার পর যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। জাতীয় নির্বাচনের আর 9 দিন বাকি। 22 জানুয়ারি থেকে সারা দেশে 21টি নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খুলনার এই জনসভা থেকেও স্থানীয় জনগণের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, প্রভাতী স্কুল মাঠ, খালিশপুর, খুলনা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোরে জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, তারেক রহমান নির্বাচনী জনসভায় যশোরে আজকে মূলত কোন বিষয়গুলো অ্যাড্রেস করেছেন এবং তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? আরেকটি বিষয়, নির্বাচনে ভোট গণনা নিয়ে তিনি ছলচাতুরির আশঙ্কা করছেন। তিনি আসলে কি ধরনের ছলচাতুরি বা ষড়যন্ত্রের আশঙ্কা দেখছেন? দেখুন, আজকে তিনি যখন এসেছিলেন তখন সর্বপ্রথম যে বিষয়টিকে বলেছেন সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী তারা যে মিথ্যাচার করছে, এই মিথ্যাচারটিকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচন বানচালের জন্য জামায়াত ইসলামী সহ যে বিগত ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের যে ষড়যন্ত্র তত্ত্ব, সেই ষড়যন্ত্র তত্ত্বটিকেই কিন্তু তিনি মূলত তুলে ধরেছেন। যে দেশের আসলে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফিরে আসার যে দীর্ঘ সময় পর, প্রায় 18 বছর পরে যে একটি প্রক্রিয়ায় ফিরে আসছে গণতন্ত্রের মাধ্যমে, সেই বিষয়টিকে কিন্তু তিনি আসলে তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে। এবং তিনি সেক্ষেত্রে কিন্তু বলেছেন যে নির্বাচন বানচালের যে চেষ্টা চলছে দেশি এবং বিদেশি শক্তি, তারা কিন্তু যে ধরনের অপতৎপরতা চালাচ্ছে, এই অপতৎপরতা থেকে সাধারণ মানুষ যাতে মুক্তি পায় বা এই অপতৎপরতা থেকে সাধারণ মানুষ যাতে সজাগ থাকে এবং সেখান থেকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য কিন্তু যে সমস্ত এখানে নেতাকর্মী এসেছিলেন এবং সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। তারপরে তিনি আসলে যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন যে নতুন আসলে রাষ্ট্র গড়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেখানে সবচেয়ে বেশি তিনি প্রাধান্য দিয়েছেন আসলে যে বেকার যে সমাজ আছে, যুব সমাজদেরকে তাদের কর্মসংস্থানের বিষয়টি। সেক্ষেত্রে তিনি বলেছেন যে ভোকেশনাল এবং অন্যান্য যে কারিগরি যে প্রশিক্ষণ আছে সেইগুলোর ব্যাপারে কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি কৃষির বিষয়টিকে নিয়ে বলেছেন, যেহেতু যশোরের এই অঞ্চলে কৃষি সমৃদ্ধ অঞ্চল, সেখানে আসলে কৃষির উন্নয়নের ব্যাপারেও কিন্তু তিনি কথা বলেছেন। সবকিছু মিলেই কিন্তু তিনি আসলে দেশের নতুন রাষ্ট্র ক্ষমতায় আসার পরে দেশের উন্নয়নের জন্য যে ধরনের প্রতিশ্রুতি তিনি দেওয়ার কথা সেগুলো কিন্তু তিনি এখানে দিয়েছেন। ধন্যবাদ জিয়াউল হক আপনাকে। তারেক রহমানের নির্বাচনী জনসভা নিয়ে জানাচ্ছিলেন যশোর থেকে আমাদের সহকর্মী জিয়াউল হক। এদিকে গণভোটে হ্যাঁর পক্ষে সবাইকে গণজোয়ার তৈরির আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর আগামী 13 তারিখ নতুন একটি বাংলাদেশ পাবে দেশের জনগণ। সেদিন নারীদের মাথা উঁচু করে মর্যাদা দেওয়া হবে বলে ঘোষণা দেন জামায়াতের আমির। কক্সবাজারে আলাদা 2টি জনসভায় এসব মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা আগে মুখ লুকিয়ে কথা বলতেন তারা এখন হ্যাঁর পক্ষে কথা বলছেন। মহেশখালীকে হংকং সিঙ্গাপুর বানানোর প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ইনসাফের ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন হবে, পিছিয়ে পড়া অঞ্চলকে আগে উন্নয়নের কাতারে নিয়ে আসা হবে। মহেশখালীতে স্মার্ট ইকোনমি জোন গঠনের আশ্বাস দেন ডক্টর শফিকুর রহমান। নারীদের ঘরে চলাচলের পূর্ণ নিরাপত্তার কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, স্নাতকোত্তর পর্যন্ত নারীদের সমস্ত খরচ বহন করবে সরকার। আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জোয়ার তুলতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোয়ার উঠে গেছে। একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন, কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই মুখের কথাই যেন তাদের বুকের কথা হয়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। দুপুরে চট্টগ্রামের লোহাগড়ার পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে যোগ দেন জামায়াতের আমির।
দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, জামায়াতের আমির আজকে জনসভায় কি বললেন, কি প্রতিশ্রুতি দিলেন? আরেকটি বিষয় যে এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে যে পোস্টটি ঘিরে বিতর্ক হচ্ছে, এই বিষয়ে আজকে তিনি কিছু বলেছেন কিনা? আজকে বিকেল 2:45টার দিকে পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসে হাজির হন। যদিও সেখানে প্রায় সকাল 11টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছিল এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে সেখানে উপস্থিত হন, নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এরপরে তিনি মূলত যে বিষয়গুলোর উপর জোর দিয়ে বক্তব্য দিয়েছেন, তার 11 দলীয় জোটের পক্ষে ভোট চেয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তারা যদি নির্বাচিত হন যে তাহলে দুর্নীতি, মামলাবাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ তারা গঠন করার চেষ্টা করবেন বা গঠন করবেন। পাশাপাশি তিনি আরেকটি বিষয় খুব জোর দিয়ে উল্লেখ করেছেন যে 15.5 বছর ধরে যারা মূলত তারা সহ আরও অনেকেই মজলুম ছিলেন, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে একটি পক্ষ তারা মজলুম থেকে নিজেরাই ঘরে ঘরে গিয়ে জালিম হয়ে গেছেন, তারা চাঁদাবাজি শুরু করেছেন, বিভিন্ন ধরনের সামাজিক অনাচার তৈরি করেছেন। আর তিনি আসলে বিএনপির দিকে ইঙ্গিত করে যেটি বলেছেন যে বিএনপি শুরু থেকে গণভোটের ক্ষেত্রে ন্যায়ের পক্ষে ছিল, কিন্তু জনতার জোয়ার দেখে তারা সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন ধরে আবার হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটি নিয়ে তিনি কিছুটা বিএনপির কে নিয়ে কিছুটা সমালোচনা করেছেন। পাশাপাশি তিনি আরও যেটি বলেছেন যে বাংলাদেশকে তারা সকল মানুষের জন্য, সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের জন্য আগামী দিনে তৈরি করতে চান এবং সেক্ষেত্রে তিনি একটি শব্দ বারবার উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ইনসাফের বাংলাদেশ। সেই ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য তিনি ভোটারদের কাছে তার জোটের পক্ষে ভোট চেয়েছেন। খুব অল্প সময়ের জন্য তিনি আসলে সেখানে ছিলেন। আমরা ঘড়ির হিসেবে যদি বলি আধা ঘন্টা থেকে 35 মিনিটের মতো সেখানে উপস্থিত ছিলেন। এরপরেই তিনি আবার দ্রুত সেখান থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানেও তার জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। বড় দুটি দলে জনসভার বিষয়ে আমরা আমাদের সহকর্মীদের থেকে জানছিলাম। এই মুহূর্তে আমরা আমাদের মূল খবরে স্টুডিওতে চলে যাচ্ছি সিমির কাছে। সিমি। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি অন্যান্য খবরে। এনসিটি পরিচালনা বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের আন্দোলনের জেরে স্থবির চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এর মধ্যেই আন্দোলনের প্রধান সমন্বয়কারী সহ 15 শ্রমিক কর্মচারীকে পায়রা ও মোংলা বন্দরে বদলি করেছে কর্তৃপক্ষ। এর আগে সকালে কর্মসূচির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার সকাল থেকে টানা 24 ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। তাদের দাবি, এনসিটি পরিচালনার দায়িত্ব কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেয়া যাবে না। গত 3 দিন ধরে প্রতিদিন 8 ঘন্টা করে কর্মবিরতি চলায় বন্দরের ভেতরে কন্টেইনার হ্যান্ডলিং ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ রোববার থেকে 1 মাসের জন্য বন্দর এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে। টানা 3 দিনের কর্মবিরতিতে বন্দর কার্যক্রমে স্থবিরতা নেমে আসায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির শঙ্কায় পড়েছেন আমদানিকারকরা। নির্বাচন ঘনিয়ে আসছে, প্রচারণার জন্য প্রার্থীরা পাচ্ছেন আর মাত্র 9 দিন। তাই বিরামহীন ছুটে চলা তাদের। নাগরিক নিরাপত্তা সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে। করছেন গণসংযোগ, উঠান বৈঠক, জনসভা, মিছিল। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তাই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। উৎসবের আমেজ দেশ জুড়ে। রাজশাহীতে ভোটের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নগরীর অলিগলি সর্বত্রই চষে বেড়াচ্ছেন জেলার 6 আসনের প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেকে। ভেদাভেদ নাই, কোনো দলীয় ভেদাভেদ নাই, স্বতঃস্ফূর্তভাবে সকলেই ধানের শীষকে ভোট দিয়ে সামনে বাগ মারার উন্নয়নের জন্য সকলে আশাবাদী। আমাদের মহিলা কর্মী যখন ভোটের জন্য ক্যাম্পিং করতে যাচ্ছে, তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করছে। আমরা এটা প্রশাসনকে জানিয়েছি, তারা কথা দিয়েছেন আন্তরিক যে এগুলো তারা আইনের মাধ্যমে মোকাবেলা করবেন। মানিকগঞ্জের ভোটের মাঠে বিএনপি, জামাত ও জাতীয় পার্টির প্রার্থীরা ছুটছেন বিরামহীন। মানিকগঞ্জের 3টা আসন, এই 3টা আসনকে আমরা জয়ী করে ঘরে দিয়ে আসবো, কারণ মানিকগঞ্জ ধানের শীষের ঘাঁটি। সেই ধানের শীষের একটা ঘাঁটিও যেন নষ্ট না হয়। দিনাজপুরের পার্বতীপুরে 11 দলের পক্ষে প্রচারণায় যোগ দেন এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এই এলাকার কোনো কয়লা খনির শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না। লুটেরা, মাফিয়ারা বছরের পর বছর, যুগের পর যুগ এই সম্পদগুলোকে কুক্ষিগত করেছে।
প্রচারণা গণসংযোগে ব্যস্ত নড়াইলের প্রার্থীরা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে ভোট চাইলেন তারা। এদিকে বাগেরহাটের 4টি আসনে 23 প্রার্থীর জোট প্রচারণা চলছে। চাঁদপুরেও জনসংযোগে পিছিয়ে নেই প্রার্থীরা। নাটোরে প্রচারণা চালান বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শরীয়তপুরে হাতপাখা প্রতীকে ভোট চান ইসলামী আন্দোলনের প্রার্থী। গোপালগঞ্জ সহ সারা দেশে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। তবে এ নিয়ে বিশদ ধারণা না থাকায় ভোটারদের একটি বড় অংশ মনে করছেন ভোটের দিন আরও একটি ভোট বেশি দিতে হবে তাদের। কিন্তু কোন বিষয়ে এবং কেন গণভোট সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা পৌঁছায়নি অনেকের কাছেই। তাই নির্বাচনের দিন বিভ্রান্তি এড়াতে আরও জোরালো প্রচারণার তাগিদ ভোটারদের। নেত্রকোনার চায়ের দোকান থেকে হাটবাজারে ভোটের আলাপ। তবে দিন ঘনিয়ে এলেও গণভোট ইস্যুতে এখনও অন্ধকারে অনেকেই। ভোট শব্দ শুনতেছি শুধু মুখে মুখে, কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। নেত্রকোনার মোক্তারপাড়া এলাকার চায়ের দোকানি মুবারক ভুইয়াই শুধু নন, জেলার 20,44,731 ভোটারের মধ্যে সিংহভাগেরই একই অবস্থা। প্রতিবারই তো ভোট দিয়ে আসতেছি, ব্যালটে একটি ব্যালটে, কিন্তু ইদানিং তো দুইটি ব্যালট। আমরা জান হানা বুদ্ধ দিম কি না বুদ্ধ দিম আমরা এটা এখনো জানছি না, বুঝছি না। আমরা বুদ্ধ দিলেও আমরা জানান লাগবো, আমরা বুঝান লাগবো। জুলাই সনদে 47টি সাংবিধানিক এবং 37টি আইন ও বিধি সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে গণভোট। কিন্তু সরকারি প্রচারণায় যুক্ত হয়েছে 10 থেকে 12টি বিষয়। যদিও অল্প কিছু দল ও প্রার্থী গণভোটের জন্য প্রচার চালাচ্ছেন। আমি আমার প্রতীকটার প্রতি প্রায়োরিটি দিচ্ছি, বাট আমাদের দলের পক্ষ থেকে বলে দেয়া আছে যে আমরা আমাদের নেতা কর্মী যারা আছে প্রত্যেকের জন্য হ্যাঁ ভোটের সমর্থনটা থাকে। আমার সংসদীয় আসনের ভোটারদেরকে বলবো, আপনারা হাঁকে জয়যুক্ত করুন। হাঁকে কেন জয়যুক্ত করব? হাঁকে জয়যুক্ত এজন্যই করতে হবে, হাঁ জয়যুক্ত হলে গণ অভ্যুত্থান জয়যুক্ত হবে। কুষ্টিয়া শহর অঞ্চলে গণভোট নিয়ে প্রচার চললেও প্রত্যন্ত অঞ্চলের লোকজনের সঠিক ধারণা নেই। এতে ভোটদানে জটিলতার শঙ্কা অনেকের। আমার ভোটের মধ্যে কি আছে আমি নিজেও জানি না এবং দেখুনি। আমরা হ্যাঁ দিলে কি হবে আর না দিলে কি হবে এটা ধরেন 99% লোকই জানে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মসজিদে মাইকিং সহ মাঠ পর্যায়ে নানাভাবে গণভোটের বিষয়টি তুলে ধরা হচ্ছে। এবং আমরা চেয়েছি যে মসজিদের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যেন এই বার্তাটি পৌঁছে যায়। গণভোটের যে ব্যালট সেটির রং যে গোলাপি এবং হ্যাঁ বা না ভোট, হ্যাঁ ভোট দিলে তারা কী পাবে, কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় যে ফিরে আসবে, এই বিষয়গুলো আমরা পুরোপুরি প্রচারের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। সরকারিভাবে গণভোটে হ্যাঁ সমর্থন দিতে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, লিফলেটের পাশাপাশি ওয়েবসাইটে প্রচার চালানো হচ্ছে। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন নির্বাচনে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোট নিয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ, 37,000 বিজিবি এবং প্রায় 6 লাখ আনসার সহ বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। এবারই প্রথম নির্বাচনে বিএনসিসির সদস্যদেরও রাখা হচ্ছে। পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য থাকছে বডি ওয়ার্ন ক্যামেরা। ঝুঁকিপূর্ণ এলাকা ও কেন্দ্র পর্যবেক্ষণে ব্যবহার করা হবে সিসি ক্যামেরা ও ড্রোন। উপকূলীয় অঞ্চলের জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য সংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে। সবাই ভালোভাবে প্রস্তুত এবং এই নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর হয়, এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো। নোয়াখালীতে আগুনে পুড়ে গেছে 3 আসনের বিএনপি প্রার্থী বরকতুল্লাহ বুলুর নির্বাচনী কার্যালয়। ভোরে রাজগঞ্জ ইউনিয়নে বিএনপি নির্বাচনী কার্যালয় ও পাশে 3টি দোকান আগুনে পুড়ে যায়। তবে এ ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসল্লিরা বিএনপি নির্বাচনী কার্যালয় সহ পাশের দোকানগুলোতে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বিএনপি নির্বাচনী কার্যালয়ে পাশের সাইকেল দোকান সহ 3টি দোকান পুড়ে যায়। বিএনপি প্রার্থী নির্বাচনী সমন্বয়ক মুরাদ জিয়াউর রহমান সুমন অভিযোগ করেন, মূলত বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হলেও পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে পাশের দোকানেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ
সবুর হোসেন জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হিংসা করি দুর্বৃত্তরা আমাদের অফিসে আগুন লাগিয়ে দিছে। দুইটা দোকান একদম জ্বলে পড়ে বসে গেছে, ছাই হয়ে গেছে, আর একটা দোকানেরও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা এই কাজটা করে থাকে তারা ঘৃণিত কাজ করছে। আমরা তথ্যপত্র সংগ্রহ করে এবং আসামিদের শনাক্ত করে আইনের আশ্রয় নিব, আইনের আশ্রয় নিয়ে আসবো। আর সিসি ক্যামেরা আছে, আমরা ভিডিও ফুটেজ দেখবো। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা 2 আসনে পাল্টে গেছে রাজনৈতিক সমীকরণ। এই আসনে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম। সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে এবং ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম তার বটগাছ প্রতীক ছেড়ে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের পর মানুষ এখন সব পক্ষকে ঐক্যবদ্ধ দেখতে চায়। এ সময় জেলা খেলাফত আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারি সাইদুর রহমান, হাজী রজব আলী এবং মোহাম্মদ হোসাইন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।